দর্শক আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দৃষ্টি প্রতিদিন সৌজন্যে বাংলাদেশ আই হাসপাতাল। আপনাদের সাথে আছি আমি ডক্টর মনিরা রাফাত চৌধুরী। দর্শক শ্রোতা, আমাদের আজকের বিষয় রেটিনা এবং তার সমস্যাগুলো নিয়ে। এই বিষয়ে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি বাংলাদেশ আই হাসপাতালের কনসালটেন্ট এবং সহকারী অধ্যাপক ডক্টর সাবরিনা রহমতুল্লাহকে। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি অনুষ্ঠানে। ধন্যবাদ। কেমন আছেন আপনি? জি, ভালো। আচ্ছা, দর্শকদেরকে একটু জানিয়ে দিচ্ছি যে দর্শক শ্রোতা, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে রেটিনা বিষয়ে বা এর অসুখগুলো সম্পর্কে, আমাদেরকে আপনার মেসেজ অপশনে গিয়ে দৃষ্টি লিখে একটা স্পেস দিয়ে আপনার নাম লিখে একটা স্পেস দিয়ে আপনার কমেন্টসগুলো পাঠিয়ে দিতে পারেন 16361 নম্বরে। চলুন তাহলে আমরা শুনি রেটিনা বিষয়ে। আমরা একটু রেটিনার অসুখগুলো শোনার আগে আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে রেটিনা জিনিসটা কি, এ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা আমাদের দর্শকদেরকে একটু দিতে যাচ্ছি। জি, অবশ্যই। আমাদের চোখে আসলে অনেকগুলো লেয়ার থাকে, মেইনলি 3টি লেয়ার। তার সবচেয়ে ভেতরের অংশটিকে আমরা বলে থাকি রেটিনা। আচ্ছা। এবং এই রেটিনাতেই আসলে চোখের প্রতিচ্ছবি তৈরি হয়। আমরা যদি একটা ছবি দেখি তাহলে সেটার প্রতিচ্ছবিটা আমাদের রেটিনাতে তৈরি হয়। এবং আমরা যদি চোখকে একটা ক্যামেরার সাথে কম্পেয়ার করি তাহলে ক্যামেরায় যেমন একটা লেন্স থাকে, চোখের সেরকম একটি লেন্স থাকে। এবং ক্যামেরায় যেমন ফিল্ম থাকে, যে ফিল্মে ছবিটা ওঠে, রেটিনা হচ্ছে চোখের সেই ফিল্ম। আচ্ছা, আমরা এখানে একটা ছবি দেখছি, আমাদের একটু বুঝিয়ে বলেন যে কোনটা রেটিনা এখানে? এখানে বাইরের যে সাদা অংশটা, সেটা সম্পূর্ণ বাইরের যেটা, সেটা স্ক্লেরা। এবং ভেতরের যে কমলা অংশটুকু, যেখানে রক্ত নালীগুলো দেখা যাচ্ছে, সেটি হচ্ছে রেটিনা। আচ্ছা, তাহলে আমাদের দেখতে পুরোটাই সাহায্য করে রেটিনা। আপনি যেটা বললেন যে ক্যামেরার ফিল্মের মতো এই রেটিনাতেই প্রতিবিম্বটা পড়ছে। জি, এখানে এই ছবিটাতে দেখতে পাচ্ছেন যে একটা ক্যামেরায় লেন্স আছে এবং আলোটা গিয়ে ফিল্মে গিয়ে পড়ছে। চোখের ভেতরেও রেটিনাতে আলোটা গিয়ে পড়ে এবং প্রতিছবিটা তৈরি হয়। আচ্ছা, আমার মনে হয় যখন ক্যামেরার সৃষ্টি হয়েছিল নিশ্চয়ই সায়েন্টিস্টরা গবেষণা করে চোখের সাথে কম্পেয়ার করে ক্যামেরাটাকে বানিয়েছিলেন। তাহলে আমাদের শরীরে তো আসলে নানাবিধ রোগ হয়, সেক্ষেত্রে কি অন্য কোনো রোগের কারণেও রেটিনাতে সমস্যা হতে পারে কি? জি, শারীরিক বিভিন্ন রোগ থেকে আসলে চোখের রেটিনাটা এফেক্টেড হতে পারে। আচ্ছা, তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে ধরেন ডায়াবেটিস এবং ব্লাড প্রেশার। এবং ডায়াবেটিসকে ধরা হয় যে বর্তমান বিশ্বে চোখের অন্ধত্বের অন্যতম প্রধান একটি কারণ। আচ্ছা, আর যেটা থেকে আমাদের চোখে হয়ে থাকে ডায়াবেটিক রেটিনোপ্যাথি। এছাড়া আরও কিছু শারীরিক সমস্যা আছে, যেমন দেখা যায় অনেক সময় আমাদের কাছে ইয়াং মিডল এজ কিছু পেশেন্ট আসে যারা বলে যে তাদের চোখে হঠাৎ করে দৃষ্টি অনেক কমে গেছে। এবং তখন যদি আমরা পরীক্ষা করে দেখি যে চোখের মধ্যে তাদের হয়তো যক্ষ্মা হয়েছে। সো শুধু যে যক্ষ্মা বুকে হয় তা কিন্তু না, চোখের রেটিনাতেও যক্ষ্মার জন্য প্রদাহ হয় এবং তার থেকে চোখের রক্তক্ষরণ হয়ে দৃষ্টি কমিয়ে দিতে পারে। এছাড়া আরও কিছু ডিজিজ যেমন সার্কোইডোসিস, এসএলই, তারপর এজিং প্রসেসের জন্য, তারপর রাতকানা রোগ যেটা ভিটামিন এ ডেফিসিয়েন্সি মানে ভিটামিন এ শূন্যতার জন্য হয়ে থাকে। এরকম বিভিন্ন রোগের জন্য আসলে চোখের রেটিনা এফেক্টেড হতে পারে। আপনি খুব সুন্দর কথা বললেন। আসলে আমরা কিন্তু অনেক সময় চিন্তাই করি না, যে ভাবি যে ডায়াবেটিস হয়তো বা কন্ট্রোল করলেই হবে, কিন্তু আনকন্ট্রোল থাকলে যে চোখের উপরে প্রভাব পড়তে পারে এবং প্রেশারের ক্ষেত্রেও তাই। এবং আপনি খুব সুন্দরভাবে বললেন যে যক্ষ্মা বা টিবি থেকেও আমাদের চোখ এফেক্ট করতে পারে, যেটা কিন্তু অনেকেই জানে না, অনেকে হয়তো বা গুরুত্বই দিচ্ছে না যে এটা হয়তো বা কোনো ব্যাপারই না। আপনি তো অনেকগুলো রোগের কথা বললেন, সেক্ষেত্রে আপনাদের কাছে যখন কোনো পেশেন্ট আসে, আপনারা সন্দেহ করছেন যে না এর রেটিনাতে সমস্যা হতে পারে, আপনারা কিভাবে রেটিনা পরীক্ষা করে থাকেন? প্রথমত কারো যদি দেখা যায় যে চশমা দেয়া হয়েছে কিন্তু তারপরও দৃষ্টি ইমপ্রুভ হচ্ছে না, তখন আমরা সাধারণত ধরে থাকি যে তাদের নিশ্চয়ই রেটিনাতে কোনো সমস্যা আছে। এবং এরকম পেশেন্ট আমাদের কাছে আসলে প্রথমত তাদেরকে আমরা একটা ডাইলেটিং ড্রপ দিই, যে ড্রপের মাধ্যমে চোখের মণিটা বড় করা হয়। এই চোখের মণি বড় হতে প্রায় 30 থেকে 40 মিনিটের মতো সময় লাগে। এবং পরবর্তীতে মণিটা বড় হলে আমরা চোখের ভেতরের রেটিনাটা কিছু ইনস্ট্রুমেন্টের মাধ্যমে লেন্সের সহায়তায় রেটিনাটা পরীক্ষা করে দেখি যে তার রেটিনাতে কোনো সমস্যা আছে কিনা। তো সেক্ষেত্রে আমরা একটা ছবিও দেখে নিই যে কিভাবে আপনারা কিরকম পরীক্ষাগুলো করেন। আমার মনে হয় যে রেটিনা যখন একজন পেশেন্ট দেখাতে আসবে বা সে যদি একটু জানে এই ব্যাপারে, তাহলে তাকে একটু সময় হাতে নিয়ে আসতে হবে, যে অনেকক্ষণ তাকে ওয়েট করতে হবে। তাকে কিছুক্ষণ ওয়েট করতে হয়। আমরা পেশেন্টকে জন্য বলে দিই যে আপনাকে বসতে হবে এবং পরবর্তীতে আপনি যে চোখে ড্রপ দিচ্ছি আমরা, তার জন্য সন্ধ্যার পরে প্রায় 5-6 ঘন্টা আপনি ঝাপসা দেখবেন। তো কারো যদি কোনো পরীক্ষা থাকে বা যদি ইমার্জেন্সি অফিসে যাবার থাকে,
তখন সেক্ষেত্রে সে আবার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পরবর্তীতে আসবে। এখানে আমরা কি ছবি দেখছি? এটা হচ্ছে চোখের একটা কালার ফান্ডাস ফটোগ্রাফি, যেটা হচ্ছে আমরা রেটিনাতে যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে এই পরীক্ষাটা দিয়ে থাকি। আচ্ছা। এটা একটা নর্মাল মানুষের চোখের রেটিনা ছবি, যেখানে ডান দিকে দেখতে পাচ্ছেন যে ছোট একটা গোল জিনিস, যেটাকে আমরা বলি চোখের নার্ভ, এবং রেটিনাটা হচ্ছে বাকি পুরোটা অংশ, এবং তার সেন্টারটা হচ্ছে ম্যাকুলা, যেখানে প্রতিছবিটা তৈরি হয়। নেক্সট যদি একটা ছবি দেখি আমরা, এটা হচ্ছে চোখের অ্যাঞ্জিওগ্রাম, যেখানে হচ্ছে আমরা একটা ডাই পুশ করে থাকি ইনজেকশনের মাধ্যমে হাতের মধ্যে, এবং পরবর্তীতে এই ডাইটা যখন চোখে যায় তখন আমরা একটা ক্যামেরার মাধ্যমে বেশ কিছু ছবি তুলে থাকি। আচ্ছা, যেরকম আমরা হার্টের ক্ষেত্রে করে থাকি। বাট এটা নিয়ে খুব একটা ভয় পাবার তেমন কিছু নেই, বিকজ এটা খুবই সাধারণ একটা পরীক্ষা এবং করতেও খুব একটা বেশি সময় লাগে না। এটা একটা যেহেতু একটা নর্মাল মানুষের রেটিনা ছবি, এখানে তেমন কোনো লিকিং নাই বা কোনো কিছু নাই, কিন্তু যদি কারো রেটিনাতে সমস্যা থেকে থাকে তাহলে এই ডাইটা বিভিন্ন জায়গা থেকে লিকিং হবে। দ্যাট মিন্স ওই জায়গায় রক্তনালীটা ক্ষতিগ্রস্ত। আচ্ছা। এবং এই লাস্টের ছবিটা হচ্ছে অপটিক্যাল কোহেরেন্স টমোগ্রাফি বা ওসিটি বলে থাকি, যেটা রেটিনার সবগুলো লেয়ারকে ক্রস সেকশন করে দেখায়। যেটা আমরা দেখতে পাচ্ছি যে মাঝখানে ম্যাকুলার ছবিটা 10টা লেয়ার ছোট ছোট করে দেখাচ্ছে। সো রেটিনার যদি কোনো সমস্যা হয়ে থাকে, ধরেন যে রক্তক্ষরণ হলো বা রেটিনাতে পানি জমলো, তাহলে এই লেয়ারের মধ্যে সেটা পুরুত্বটা আমরা দেখতে পারি যে তার কতটুকু পানি জমেছে, এবং পরবর্তীতে সে অনুযায়ী আমরা চিকিৎসা দিই। এবং এই ওসিডির মাধ্যমে মনে হয় আপনারা এত ক্লিয়ারলি দেখতে পারেন যে এবং কোন লেয়ারের সমস্যাগুলো নিখুঁতভাবে বোঝা যায় এবং ট্রিটমেন্টও খুব সুন্দর হয়। এবং পেশেন্টের জন্য জিনিসটা খুবই ইউজফুল, কারণ তাদেরকে আমরা চিকিৎসা দিলাম, চিকিৎসা দেবার আগে তার কন্ডিশন কেমন ছিল এবং পরবর্তী কন্ডিশন তার থিকনেসটা কতটুকু কমলো সে পেশেন্ট নিজেও তা বুঝতে পারে। আচ্ছা, মানে যখন পেশেন্টগুলোকে ফলো আপে আবার আসেন তখন আবার ওসিটি করে দেখেন যে পেশেন্টের কন্ডিশনটা কিরকম ইমপ্রুভড হলো। আচ্ছা, শিশুদের কি রোগটা হতে পারে, রেটিনাতে কোনো সমস্যা? জি, শিশুদেরও আসলে সমস্যা হতে পারে। অনেক সময় দেখা যায় যে রাতকানা রোগটা এটা শিশুদের হয়ে থাকে। আচ্ছা। এছাড়া অনেক সময় দেখা যায় যে স্কুলের টিচার হয়তো কমপ্লেইন করছে যে যে তার স্টুডেন্টটা বোর্ড থেকে ঠিকমতো লিখতে পারছে না খাতায়। আচ্ছা। তো প্যারেন্টস তখন তাদেরকে নিয়ে যায় একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে, এবং করে অনেক সময় দেখা যায় যে চশমা দিয়ে তার ফুল কারেকশন হচ্ছে না। তখন আমাদের কাছে তারা নিয়ে আসে বাচ্চাটাকে, এবং দেখা যায় যে রেটিনাল ডিস্ট্রফি নামে একটা অসুখ আছে, যেটা সাধারণত বাচ্চাদের হয়ে থাকে এবং এটা জন্মগত। এই ডিস্ট্রফি যদি থেকে থাকে তাহলে তার দৃষ্টি খুব একটা ইমপ্রুভ হয় না, তাদেরকে সেভাবে তখন কাউন্সেলিং করা হয়, বা দরকার হলে হয়তো আমরা তাদেরকে স্পেশাল কিছু চশমা বা ম্যাগনিফাইং গ্লাসের ব্যবস্থা দিয়ে থাকি। এছাড়া আপনার আজকাল অপরিণত যদি নবজাতক শিশু থাকে, যারা আজকাল হয়তো এনআইসিইউর মাধ্যমে বেঁচে আছে বা তাদেরকে আমরা সার্ভাইভ করছি, তাদের সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ যেরকম অপরিণত থাকে, চোখেও সেরকম অপরিণত থাকে, এবং রেটিনাতে তখন রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি নামে একটা রোগ হতে পারে। আচ্ছা, আমাদের আসলে এই জিনিসগুলো জানা খুব দরকার, কারণ আজকাল দেখা যাচ্ছে যে আপনি যেটা বললেন সঠিক কথা, যে এনআইসি এর মাধ্যমে কিন্তু অনেক বাচ্চা, অপরিণত বাচ্চা বেঁচে যাচ্ছে, কিন্তু পরবর্তীতে হয়তো বা বাবা মা এটা গুরুত্ব দিচ্ছেন না, যদিও ডাক্তাররা বলেই দেন সেখানে যে আপনার বাচ্চাকে চোখ দেখাতে হবে, এবং এসব বাচ্চা বেশি আক্রান্ত হতে পারে। সেক্ষেত্রে একটা জিনিস জানতে ইচ্ছা হচ্ছে যে শিশুদের তো বললেন যে এগুলো রোগ হতে পারে, সেক্ষেত্রে এটা কি কোনো বংশগত হতে পারে রেটিনার সমস্যা বা রোগগুলো? রেটিনার কিছু রোগ বংশগত হতে পারে, তার মধ্যে যেটা আমি বলেছিলাম রাতকানা রোগ, এটা সাধারণত বংশগত হয়ে থাকে। এছাড়া রেটিনাল ডিস্ট্রফিটাও বংশগত হতে পারে। আবার হচ্ছে রেটিনা যে অনেক পেশেন্ট থাকে যে খুব মোটা গ্লাসের চশমা পরে, তাদের রেটিনা অনেক সময় ছিঁড়ে যাবার বা ছুটে যাবার একটা সম্ভাবনা থাকে। এই রোগটা সাধারণত বংশগত হয়ে থাকে, যে পরিবারে কারো হয়তো রেটিনাল ডিটাচমেন্ট হলো, রেটিনাটা ছিঁড়ে গেল, দেখা গেল তার পরবর্তী বংশে তারাও হয়তো মোটা মোটা চশমা পড়ছে, এবং তাদেরকে আমরা বলি যে আপনার অনেক হাই রিস্কে আছেন, যে আপনার খুব ঝুঁকিপূর্ণ, এবং আপনার সবসময় একটা ফলো আপে থাকবেন একজন চক্ষু বিশেষজ্ঞের সাথে। আচ্ছা, সেক্ষেত্রে যদি এরকম কারো পারিবারিক ইতিহাস থাকে, তার যদি কোনো শিশু ভূমিষ্ঠ হয়, সেই শিশুর ক্ষেত্রে কি কোনো সতর্কতা আছে? সতর্কতা মানে হচ্ছে যে আপনাকে সবসময়, যদি সেই শিশুর ক্ষেত্রে আমরা যেটা বলি যে সে যখন বাড়ন্ত হবে, সে যখন স্কুলে যাবে, সেই স্কুলে যাবার আগে অবশ্যই একজন
শিশুর চোখের টেস্ট করাটা খুবই জরুরি, Right. যেটা হয়তো পাশ্চাত্য দেশে রুটিনলি একদম চেক আপ routine, করা হ্যাঁ, হয়, হ্যাঁ। আমাদের দেশে করা হয় না, যার জন্য দেখা যায় যে বাচ্চাটা স্কুলে গেল, কিছুদিন পরে হঠাৎ সে বোর্ড দেখতে পাচ্ছে না, কিন্তু তারপর দেখা যায় যে বেশ দেরি হয়ে গেছে, তার চোখের পাওয়ারটাও অনেক বেশি চশমা লাগছে। তো যার জন্য প্রত্যেকটা বাচ্চারই উচিত স্কুলে যাবার আগে অবশ্যই চোখটা চেক করে নেওয়া। সে 3-4 বছর বয়স থেকে চোখের একটা চেক আপ করে নিয়ে তারপর স্কুলে পাঠানো উচিত। রাইট, আপনি খুব সুন্দর কথা বলেছেন, খুব ইম্পর্টেন্ট। এবং আমিও বলবো যে বাবা মা যারা শুনছেন তারা অবশ্যই মনে রাখবেন যে স্কুলে যাওয়ার আগে অবশ্যই আপনার শিশুকে একবার চোখের পরীক্ষা করিয়ে অন্তত চোখে কোনো প্রবলেম আছে কিনা এটা দেখে স্কুলে নেওয়াটা ভালো। একটু আপনার কাছে জানতে চাচ্ছি যে এই যে রেটিনার অনেকগুলো সমস্যা আমরা শুনছি, এটা যখন প্রাথমিকভাবে শুরু হয় এটার কি কোনো লক্ষণ বা উপসর্গ দেখা যায়? সাধারণত আমরা একটু ছবিও দেখব তার সাথে। হ্যাঁ, রেটিনার রোগ নিয়ে যখন আসে তখন দেখা যায় যে ইনিশিয়ালি সবসময় পেশেন্ট বুঝতে পারে না, কারণ একজন মানুষ আমরা দুই চোখ দিয়ে দেখি, যার জন্য এক চোখে যদি সে সামান্য কমও দেখে সে সবসময় বোঝে না যে তার আরেক চোখে অনেক ক্ষতিগ্রস্ত। আচ্ছা, এখানে যে ছবি দেখছি এটা কি বুঝছি আমরা ছবিতে? এটা হচ্ছে যে আপনি দেখতে পাচ্ছেন ডান দিকের ছবিটাতে সবকিছু স্পষ্টভাবে দেখা যাচ্ছে, আচ্ছা, কিন্তু বাম দিকে সে কালো কালো কিছু ছাপের মতো দেখতে পাচ্ছে। রেটিনাতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তখন দেখা যায় অনেক সময় রক্তক্ষরণ হতে পারে। এই রক্তক্ষরণটা ছোট ছোট কালো কালো দাগ নিয়ে পেশেন্ট আমাদের কাছে কমপ্লেইন নিয়ে আসে। আচ্ছা, তারপর একটা ছবি আছে যেমন যে মাঝখানে সে কালো একটা গোল দেখছে, অন্ধকার দেখছে, মানে কিছুই দেখছে না মাঝখানে? হ্যাঁ, মাঝখানে সে কিছুই দেখছে না। এটা সাধারণত অনেক সময় দেখা যায় যে এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন যেটা বলে থাকি আমরা, যে বার্ধক্যজনিত কারণে তখন দেখা যায় যে এই মাঝখানটুকু অন্ধকার দেখে। আবার যেটা বলা হয় ইয়াং পেশেন্টদের ক্ষেত্রে যে সেরাস রেটিনোপ্যাথি, সেটার ক্ষেত্রে পেশেন্ট মাঝখানে একটা কালো গোল অন্ধকার দেখে এবং সেটা নিয়ে আমাদের কাছে কমপ্লেইন আসে। তাহলে তাকে বুঝতে হবে তার রেটিনাতে কোনো সমস্যা আছে। এছাড়া তার অনেক সময় দেখা যায় যে কিছু পেশেন্ট এই যেখানে দেখতে পাচ্ছেন যে মাঝখানটুকু সে অন্ধকার দেখছে, এবং অনেক সময় দেখা যায় যে সে কোনো লাইন সোজা দেখে না, সে আঁকাবাঁকা দেখে, তাহলে বুঝতে হবে তার রেটিনাতে সমস্যা আছে। পরের ছবিটা, পরের ছবিটাতে আমরা দেখব। তো সেক্ষেত্রে যেটা আপনি বলছেন লাইন, যে আঁকাবাঁকা দেখে এবং হয়তো মাঝখানটুকু অন্ধকার দেখে, এই সিমটম নিয়ে যদি কেউ থাকে তাহলে তাকে বুঝতে হবে তার রেটিনাতে হয়তো কোনো সমস্যা। আসলে তাহলে এটা খুব ভালো করে আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। না হলে বেশিরভাগ দেখা যায় যে আপনাদের কাছে তো চোখের শুধু লাল হওয়া, পানি পড়া এগুলো নিয়ে বেশি মানুষ আসছেন, কিন্তু এটা তো খুব সিরিয়াস ব্যাপার, কারণ রেটিনায় সমস্যা হলে একটা পেশেন্ট তো অন্ধ হয়ে যেতে পারে। জি, অবশ্যই অন্ধ হয়ে যেতে পারে, এবং তার মধ্যে ওয়ান অফ দ্য মেইন কজ হচ্ছে আপনার ডায়াবেটিক রেটিনোপ্যাথি। ডায়াবেটিক রেটিনোপ্যাথি হলে দেখা যায় যে চোখের রক্তনালীগুলো ক্ষতিগ্রস্ত হয়, এবং ক্ষতিগ্রস্ত হলে সেই ক্ষতিগ্রস্ত রক্তনালী থেকে সামান্য পরিমাণে প্রথমে রক্তক্ষরণ হতে থাকে, কিন্তু যদি সেন্টার অফ দ্য রেটিনা যেটাকে আমরা ম্যাকুলা বলি সেটা যদি ভালো থাকে পেশেন্ট খুব ভালো থাকে, কিন্তু যখন আস্তে আস্তে জিনিসটা অগ্রসর হতে থাকে তখন দেখা যায় যে ম্যাকুলাটাতেও রক্ত জমে গেছে বা হচ্ছে পানি জমে গেছে, এবং এটা এক পর্যায়ে গিয়ে যখন অনেক বেশি হয়ে যায়, যখন পেশেন্ট সচেতন থাকে না কিন্তু হঠাৎ করে সে সচেতন হলো, তখন দেখা যায় যে পার্মানেন্ট একটা ক্ষতি হয়ে গেছে। আমরা চিকিৎসা দিই, তার উন্নতি করি, কিন্তু আগের মতো হয়তো সে কখনই দৃষ্টিটা তার ফিরে আসে না। রাইট, আপনি ঠিক কথাই বলেছেন যে যতক্ষণ পর্যন্ত ম্যাকুলাটা তার হ্যাম্পার্ড না হয় সে তো দেখতে পাচ্ছে, সে ভাবে যে আমি হয়তোবা দেখতে পাচ্ছি, ঠিক হয়ে যাবে, আমি কয়েকদিন পরে যাব, এরকম হতে হতে রোগটা অগ্রসরমান হতে থাকে। আমরা একটু আপনার কাছে জেনে যাই যে রেটিনার রোগের সাধারণত কি রকম চিকিৎসা করা হয়? রেটিনা রোগে সাধারণত প্রথমত করা হয় লেজার রশ্মির মাধ্যমে চিকিৎসা করা হয়, এবং হচ্ছে লেজার রশ্মি দিয়ে আমরা একটু আগে যেটা বলেছিলাম যে ক্ষতিগ্রস্ত রক্তনালীগুলো সেগুলোকে আমরা বন্ধ করি। তার পরবর্তীতে আছে আপনার কিছু ইনজেকশন অ্যান্টি ভিজিএফ বা ভাস্কুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর, যেটা অ্যাভাস্টিন এবং লুসেন্টিস নামে পাওয়া যায়। এই ইনজেকশনগুলো দিলে রক্তক্ষরণের পরিমাণটা কমে, রক্তের থিকনেসটা কমে যায়, এবং যদি রক্তক্ষরণ অনেক বেশি পরিমাণে হয় যেটা হয়তো রেটিনাকে ছিঁড়ে ফেলছে, সেই ক্ষেত্রে আমাদেরকে সার্জারিতে যেতে হয়, যেটাকে আমরা বলে থাকি ভিট্রেক্টমি। আচ্ছা, আমরা এই বিষয়গুলোতে আরো ডিটেইলস শুনবো কিন্তু এটা বিরতি থেকে ফিরে এসে। জি, দর্শক শ্রোতা, যাচ্ছে একটা বিজ্ঞাপন বিরতিতে, আশা করি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন।
দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানিয়ে শুরু করছি দৃষ্টি প্রতিদিন। আমরা শুনছিলাম রেটিনার রোগের চিকিৎসা নিয়ে। আমরা চিকিৎসায় ফিরে যাব, কিন্তু তার আগে আপনারা অনেকে এসএমএস করেছেন, আমরা একটু এসএমএসগুলোর উত্তর শুনে নিচ্ছি। মৌসুমী লিখেছে যে তার চোখের মণি বাঁকা, এর প্রতিকার কি? চোখের মণি বাঁকার জন্য প্রথমত তার চশমা লাগবে, এবং পরবর্তীতে যদি চশমা দিয়ে কারেকশন না হয় তাহলে হয়তো অপারেশন করা লাগতে পারে। তো তার উচিত একজন পেডিয়াট্রিক স্পেশালিস্ট অথবা একজন অকুলোপ্লাস্টিক সার্জনের সাথে একটু যোগাযোগ করা। আচ্ছা, রত্না লিখেছে যে তার চোখে ব্যথা হয় এবং মাঝে মাঝে ঘোলা দেখে। চোখে ব্যথা আসলে অনেক কারণেই হতে পারে, যদি সেটা চোখে ইনফেকশন থেকেও হতে পারে। আর চোখে ঘোলা দেখে তার জন্য তো অবশ্যই চশমা লাগবে। চশমা ছাড়া যদি অন্য কোনো কারণ হয়ে থাকে তো ভালো হয় একজন চক্ষু বিশেষজ্ঞকে দেখিয়ে নেওয়াটা। রানু লিখেছে যে সে ইনসুলিন নিচ্ছে 30 করে, কিন্তু তারপরও দেখা যাচ্ছে যে তার সবসময় ব্লাড সুগার 12 পয়েন্ট থাকছে। তার কি করা উচিত? ওনার উচিত যে একজন ভালো ডায়াবেটোলজিস্টের সাথে যোগাযোগ করা, যার মাধ্যমে তার সুগার লেভেলটা কমে আসবে। এবং অবশ্যই তার উচিত চোখের মণি বড় করে রেটিনাটা একটু কাউকে দিয়ে চেক করে নেওয়া। আপনি যেহেতু বলছিলেন যে ডায়াবেটিস থেকে অনেক সময় রেটিনায় অসুবিধা হতে পারে। নাম লিখিনি, সে লিখেছে যে সামান্য একটু জ্বর হলেই বা একটু গরম লাগলেই তার চোখ দিয়ে জ্বলতে থাকে এবং চোখে পানি পড়ে। চোখ জ্বালা পড়ার জন্য সে আর্টিফিশিয়াল টিয়ার্স ব্যবহার করতে পারে, এবং আর্টিফিশিয়াল টিয়ারে সে হয়তো এটা প্রতিদিন কয়বার ব্যবহার করতে হবে? 4 থেকে 6 বার মিনিমাম ব্যবহার করতে পারে, কিন্তু পেশেন্ট যদি চায়, সে যদি ভালো ফিল করে, তাহলে 1 ঘন্টা পর পর বা 2 ঘন্টা পর পরও ইউজ করতে পারে। আচ্ছা, কারণ কি এই গরমে কিন্তু বেশি হচ্ছে। এখন তো খুব গরম, খুব গরম। মৌ লিখেছে যে তার হাজবেন্ডের চোখের মণির পাশে হোয়াইট মাংসের মতো, সাদা মাংসের মতো জমেছে। তার হাজবেন্ড কখনো চোখে আঘাত পায়নি, এটার জন্য কি করা উচিত? সম্ভবত ওনার টেরিজিয়াম আছে, তো টেরিজিয়ামের জন্য উচিত হচ্ছে এটা অপারেশন করে ফেলে দেয়া, তো তাকে কোনো চক্ষু বিশেষজ্ঞের কাছে নিয়ে যেতে হবে। আচ্ছা, আলো লিখেছে তার বয়স 16, পড়তে বসার কিছুক্ষণ পরে চোখে ব্যথা হয় এবং তারপরে মাথাও ব্যথা হয়, এই জন্য সে কি করবে? সম্ভবত তার চোখে রিফ্র্যাক্টিভ এরর আছে, মানে চশমা লাগবে তার। তো চশমাটা নিলেই এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। যেহেতু তার বয়স 16, দেখা যাচ্ছে হয়তো বা পাওয়ারটা ইনক্রিজ করছে। ইতি জানতে চাচ্ছে যে রেটিনার প্রবলেম হলে তার সমাধান কি? আমরা কিন্তু সমাধান শুনছিলাম, তারপরে মনে ইতিকে বলবো যে ইতি একটু ধৈর্য ধরে থাকেন, আমরা আরো সমাধান নিয়ে কথা বলবো, শুনে নেবেন। নূপুর লিখেছে তার বয়স 8, চোখের টেরা অপারেশন করলে কি ভালো হয় কিনা? চোখের টেরা অপারেশন করলে সোজা হয়, দৃষ্টিটা কতটুকু ভালো হবে তার জন্য অবশ্যই চশমা দিয়ে কারেকশন নিতে হবে। আচ্ছা, আবিদ লিখেছে তার বয়স 32, লাইটের দিকে দেখলেই রংধনু দেখা যায়। রংধনু দেখে লাইটের দিকে তাকালে, তা হতে পারে চশমার জন্য, তা হতে পারে গ্লোকোমার জন্য। তো ভালো হয় যদি একজন চক্ষু বিশেষজ্ঞকে দেখিয়ে নেয়। আমাদের অনেক এসএমএস আসছে আর আমরা শুনবো, কিন্তু আপনার কাছ থেকে একটু আবারও চিকিৎসা সম্পর্কে জেনে নিই, যেহেতু অনেকে এসএমএস করছেন চিকিৎসা নিয়ে। আপনি বলছিলেন যে অনেকগুলো ধাপের চিকিৎসা আছে রেটিনার রোগে, আমাদেরকে আরেকবার একটু বলে দেন চিকিৎসাগুলো। আচ্ছা, প্রথমত লেজার রশ্মি দিয়ে আমরা চিকিৎসা দিয়ে থাকি, যার মাধ্যমে রক্তনালীতে কোনো ক্ষরণ হলে আমরা সেগুলোকে বন্ধ করে থাকি। আমাদের কাছে ছবিও আছে, সম্ভবত আমরা ছবিটা দেখে নিব। এটা এই ছবিতে দেখতে পাচ্ছেন যে হলুদ হলুদ যে স্পটগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে লেজার রশ্মির দাগ। হ্যাঁ, আচ্ছা, তার মাধ্যমে রক্তনালীগুলোকে বন্ধ করে দেওয়া হয় যাতে পরবর্তীতে রক্তক্ষরণ না হয়। এছাড়া চিকিৎসা পদ্ধতির মধ্যে আছে ইনজেকশন, যেটা আমরা বলে থাকি ইনজেকশন VEGF, এবং সেটা আছে অ্যাভাস্টিন, লুসেন্টিস। আর যদি রেটিনা ছিঁড়ে যায় বা রেটিনাতে রক্তক্ষরণ অতিরিক্ত পরিমাণে হয়, সেক্ষেত্রে তখন আমরা তাদেরকে অপারেশন বা ভিটেকটমি করে থাকি। তো রেটিনার অপারেশন আসলে আর 10টা অপারেশন চোখের থেকে কিছুটা আলাদা। এক তো হচ্ছে সময় সাপেক্ষ, 2 হচ্ছে কিছুটা ব্যয়বহুল। কারণ রেটিনার অপারেশনের পরবর্তীতে আমরা তাদের চোখের ভেতরে তেল দিয়ে দিই, চোখের ভেতরে গ্যাস দিই, যাতে রেটিনাটা জোড়া লাগে। কিন্তু আনন্দের বিষয় হচ্ছে বর্তমানে আমাদের দেশে সব চিকিৎসা পদ্ধতি আছে। আমরা উন্নত বিশ্বে যে ধরনের চিকিৎসা দেওয়া হয় তার সমমানের চিকিৎসা আমরা বাংলাদেশে দিয়ে থাকি, এবং বাংলাদেশ আই হসপিটালে আমরা সবাই সেই রকম চিকিৎসা দিচ্ছি প্রতিদিনই। আচ্ছা, এটা কিসের ছবি?
এই ছবিটি হচ্ছে ডায়াবেটিক রেটিনোপ্যাথির একটি ছবি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রক্তনালীর আশেপাশে ছোট ছোট ছিদ্রের অনেক রক্তক্ষরণ আছে এবং কিছু হলুদ হলুদ ডিপোজিট আছে, যেটাকে আমরা বলে থাকি হার্ড এক্সুডেটস। এটা একটা সাধারণত ডায়াবেটিক রেটিনোপ্যাথি নিয়ে যারা আসে তাদের এটা একটা কমন সিমটম। আচ্ছা, আপনি যে ইনজেকশনগুলোর কথা বললেন, এগুলো তো আমাদের দেশে অ্যাভেলেবেল, এটা কয়টা ডোজ দিতে হবে, কিভাবে নির্ণয় করেন? ডোজটা আসলে সবসময় এটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে চেঞ্জ হচ্ছে প্রোটোকলটা। তো এখন যেটা করা হয় যে অবশ্যই তাকে প্রথমে তার থিকনেসটা দেখা হয় ওসিটির মাধ্যমে, এবং তখন একটা ইনজেকশন দেওয়া হয়। ইনজেকশন দেওয়ার পরবর্তীতে যদি সেটা ডায়াবেটিক রেটিনোপ্যাথি বা চোখের স্ট্রোকের জন্য হয়ে থাকে, তাহলে তাকে আমরা ওসিটিটা আবার রিপিট করি। যদি তার দেখি যে ইমপ্রুভমেন্ট হয়ে গেছে, তাহলে হয়তো ইনজেকশন নাও লাগতে পারে। কিন্তু বার্ধক্যজনিত কারণে যে সমস্যাটা আমরা বলে থাকি যে এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন, সেটার প্রোটোকলটা আলাদা। সেই ক্ষেত্রে ইনজেকশনটা মাসে মাসে একটা করে, মিনিমাম 3 মাসে 3টা দেওয়া লাগে। পরবর্তীতে আমরা ওসিটি বা অ্যানজিওগ্রাম যা লাগে পরীক্ষাগুলো করে পেশেন্টের যা লাগে সেভাবে আমরা ইনজেকশন দিয়ে থাকি। তাহলে বুঝতে হবে আমাদের যে যাদের একবার রেটিনাতে সমস্যা হয়েছে, তাদেরকে আপনাদের সাথে খুব ক্লোজ ফলো আপে থাকতে হবে। ক্লোজ ফলো আপে থাকতে হবে, আপনারাই সেটা নির্ণয় করবেন যে কিভাবে চিকিৎসাটা হবে। আমরা ডায়াবেটিক রেটিনোপ্যাথি এই জিনিসটা কি একটু শুনি, অবশ্য একটা ছবিও দেখছি মনে হয় এই রিলেটেড। একটু আগে যে ছবিটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে একটা ডায়াবেটিক রেটিনোপ্যাথির নর্মাল ছবি। আর দেখা যায় যে যখন অনেক বেশি অ্যাডভান্স হয়ে যায়, পেশেন্ট হয়তো খেয়াল করতে পারেনি, আমাদের কাছে হঠাৎ করে আসলো যে তার দৃষ্টিটা অনেক বেশি কমে গেছে, তখন আমরা পরীক্ষা করে এরকম একটা ছবি দেখতে পারি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে লাল লাল অনেক রক্তক্ষরণ আছে। এরকম স্টেজে যখন পেশেন্ট আসে, তখন তাদেরকে আমরা বলি প্রলিফারেটিভ ডায়াবেটিক রেটিনোপ্যাথি। তার মানে তার এটা অনেক বেশি অ্যাডভান্সড হয়ে গেছে, এবং এটা তখন সাধারণ লেজার রশ্মি দিয়ে হচ্ছে না। আচ্ছা, এরকম স্টেজে আসলে তাদেরকে সরাসরি হয়তো আমাদের অপারেশনের জন্য অ্যাডভাইস করতে বলতে হয়। সাধারণত কাদের এই ডায়াবেটিক রেটিনোপ্যাথিগুলো হয়? ডায়াবেটিস যাদের আছে তাদেরই ডায়াবেটিক রেটিনোপ্যাথি হতে পারে, স্পেশালি যদি সেটা আনকন্ট্রোল থাকে। আচ্ছা, যদি কন্ট্রোলের মধ্যে রাখা যায়, তাহলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হবার সম্ভাবনাটা কিছুটা কমে যায়। আর যাদের হচ্ছে ইয়াং পেশেন্ট, ইনসুলিনের মাধ্যমে ডায়াবেটিসটা তারা কন্ট্রোল করছে, যাদেরকে আমরা বলি টাইপ 1 ডায়াবেটিক পেশেন্ট, তারা আরও বেশি ঝুঁকিপূর্ণ, কারণ তাদের ডায়াবেটিসটা অনেক বছর ধরে থাকে। এছাড়া গর্ভবতী মারা যখন ডায়াবেটিস ডেভেলপ করে, বা তাদের দেখা যায় যে গর্ভাবস্থায় ডায়াবেটিক রেটিনোপ্যাথি হবার ঝুঁকিটা বেড়ে যায়। সেক্ষেত্রে তো মনে হয় যে যেসব গর্ভবতী মায়েদের ডায়াবেটিস আছেন, তাদের চোখও পাশাপাশি পরীক্ষা করা উচিত। জি, পরীক্ষা অবশ্যই করা উচিত, রেটিনোপ্যাথিতে আক্রান্ত হবে কিনা, এবং সেটা কি অবস্থায় আছে, ভালো আছে কিনা, সেটা শুধুমাত্র ডায়াবেটিস কন্ট্রোল করলেই ঠিক হয়ে যাবে কিনা, সেটা অবশ্যই তাদের একজন ক্লোজ ফলো আপে থাকা উচিত। আচ্ছা, আপনি তো লক্ষণগুলো বলছেন, তারপরেও আরেকটু জানতে চাই যে ডায়াবেটিক রেটিনোপ্যাথিতে যদি কেউ আক্রান্ত হয়, প্রাথমিক কি কোনো লক্ষণ থাকতে পারে, নাকি কমপ্লিকেটেড হওয়ার পরে লক্ষণগুলো দেখা যাবে? প্রাথমিক লক্ষণ আসলে ধীরে ধীরে ধরা পড়ে। যেটা আমি বলেছিলাম যে একজন পেশেন্ট যদি একটা চোখ বন্ধ করে, তাহলে সে বুঝবে যে এক চোখে হয়তো সে কম দেখছে। আরেকটা লক্ষণ যেটা সে বুঝতে পারে যে তার ফ্রিকুয়েন্টলি চশমা চেঞ্জ হচ্ছে, কিন্তু চশমা তারপরও তার দৃষ্টি সম্পূর্ণরূপে ভালো হচ্ছে না। তার মানে তার হয়তো রেটিনাতে কোনো সমস্যা আছে, যার জন্য তার দৃষ্টি সম্পূর্ণ ভালো হচ্ছে না। আচ্ছা, তো এইসব পেশেন্টের তো ফলো আপের কথা বারবার আমরা বলছি, কারণ চিকিৎসার পাশাপাশি ফলো আপটা কিন্তু সমানভাবে ইম্পর্টেন্ট। কিভাবে ফলো আপটা করেন আপনারা? প্রথমত, যদি কারো ডায়াবেটিস থাকে, তাদেরকে আমরা বলি যে আপনি অবশ্যই বছরে একবার চোখের মনি বড় করে কোনো রেটিনা স্পেশালিস্টকে দিয়ে আপনার রেটিনাটা চেক আপ করাবেন। আর কারো যদি ডায়াবেটিক রেটিনোপ্যাথি ধরা পড়ে যায়, তাহলে তার কন্ডিশনটা বা স্টেজিংয়ের উপর ডিপেন্ড করে তাদেরকে আমরা ফলো আপে থাকতে বলি। সেটা হতে পারে বছরে 3 বার, সেটা হতে পারে বছরে 4 বার, বা যাদের হচ্ছে অনেক বেশি অ্যাডভান্স অবস্থায় আসে, তাদেরকে দেখা যায় যে আমরা প্রত্যেক 1 মাস অন্তর অন্তরই আমাদের সাথে ফলো আপে থাকতে বলি। এই ফলো আপ শিডিউলটা একজন ডক্টর পেশেন্টকে বলে দিবে, এবং সেইভাবে উচিত একজন পেশেন্টের সবসময় ফলো আপে থাকা। আমাদের দেশে দেখা যায় যে পেশেন্টরা একবার আসে, হয়তো অনেক সময় আমাদের দেশে যেহেতু ঢাকা বেসড বা চিটাগাং বেসডই আসলে বেশি চিকিৎসার সুযোগ সুবিধাগুলো, যে গ্রামে গঞ্জে কম, যার জন্য একজন পেশেন্ট সবসময় প্রপার ফলো আপে থাকতে পারে না। তাকে একজন বয়স্ক মহিলা আসতে হলে তাকে সাথে করে কাউকে নিয়ে আসতে হবে, সে কাউকে নিয়ে আসবে, সে পারে না, কিন্তু চেষ্টা করা উচিত যে সবসময় তার একটা ক্লোজ ফলো আপে বা ক্লোজ মনিটরে থাকা।
সেক্ষেত্রে আমার মনে হয় যে আপনাদের এই চিকিৎসার সাথে কাউন্সিলিং এর একটা বড় সম্পর্ক আছে। জি যে শুধু পেশেন্টকে না, পেশেন্টের অ্যাটেন্ডেন্টকেও কাউন্সিল করতে হবে, জি যে সে অন্ধ হয়ে গেলে আপনার উপর বেশি বোঝা হবে, হ্যাঁ যার জি জন্য আপনার নিয়ে আসতেই হবে পেশেন্টের জি কমপ্লায়েন্সটাকে জি খুব বড় করে আমাদের দেখতে হবে। দেখতে হবে জি। আচ্ছা, আপনি প্রথম দিকে বলছিলেন শুধু ডায়াবেটিস না, হাই ব্লাড প্রেশার থেকেও কিন্তু আমাদের রেটিনা ক্ষতিগ্রস্ত হতে পারে। এটা কিভাবে করে ব্লাড প্রেশার হাই হলে? ব্লাড প্রেশার হাই হলে দেখা যায় রক্তনালীগুলো সরু হয়ে যায় এবং তখন রক্তের উপর একটা প্রেশার ক্রিয়েট হয় রক্তনালীর উপর এবং তা থেকে রক্তক্ষরণ হতে পারে। তো হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি হচ্ছে ব্লাড প্রেশারের একটা কমপ্লিকেশন। সেটা ছাড়াও হচ্ছে আপনার মানুষ যেমন স্ট্রোক করে, যেমন হার্ট অ্যাটাক হয়, সেরকম চোখের রক্তনালীতেও স্ট্রোক করতে পারে। আচ্ছা, এবং এই স্ট্রোককে আমরা বলি যে ব্রাঞ্চ রেটিনাল ভেইন অক্লুশন অ্যান্ড সেন্ট্রাল রেটিনাল ভেইন অক্লুশন। সো ব্লাড প্রেশার থেকে খুব একটা কমন কমপ্লিকেশন হচ্ছে চোখের রক্তনালী স্ট্রোক। আচ্ছা, যেটা আমরা শুনি যে ব্রেইন স্ট্রোক হয়েছে, হার্টে জি অ্যাটাক হয়েছে, সেরকম চোখেও হতে পারে। চোখেও হতে পারে। তো সাধারণত যদি এরকম কারো হয়, তারা কি সমস্যাটা নিয়ে আপনাদের কাছে আসে? সাধারণত স্ট্রোকের পেশেন্টরা আমাদের কাছে কমপ্লেইন করে যে তাদের দৃষ্টি হঠাৎ করে অনেক কমে গেছে। সে আচ্ছা, সেটা কি দু চোখেই হতে পারে না এক চোখেও হতে সেটা পারে? সাধারণত এক চোখেই বেশি হয়ে থাকে। আচ্ছা। পেশেন্ট পুরো ক্লিয়ারলি আমাদেরকে বলে, কালকে আমি ভালো দেখছিলাম, সকালে ঘুম থেকে ওঠার পরে আমার চোখের দৃষ্টিটা অনেক কমে গেছে, আমি এক চোখে দেখি না। তখন আমরা পরীক্ষা করে হয়তো দেখি যে তার চোখের ভিতর আসলে স্ট্রোক করে গেছে। সেক্ষেত্রে করণীয় কি তাদের? প্রথমত আসলে একজন ব্লাড প্রেশারের পেশেন্টের উচিত তার ব্লাড প্রেশার ফুল কন্ট্রোলে রাখা। তার জন্য তার রেগুলার একজন মেডিসিন স্পেশালিস্ট, একজন কার্ডিওলজিস্টের আন্ডারে থাকা। 2 হচ্ছে তার কোলেস্টেরল লেভেল অবশ্যই কম রাখা উচিত এবং তার রেগুলার ব্যায়াম করা বা রেগুলার হাঁটা চলা করা, যাতে তার সব কিছু আন্ডার কন্ট্রোল থাকে। তারপর তার কিডনি কন্ডিশনটা কেমন আছে সেটা তাকে খেয়াল রাখতে হবে, কারণ ব্লাড প্রেশারের জন্য কিডনিতেও সমস্যা হয় এবং কিডনি পেশেন্টরা যারা অ্যাফেক্টেড থাকে তাদের প্রায় সময় দেখা যায় তাদের চোখটাও অ্যাফেক্টেড, তাদের চোখের মধ্যেও সমস্যা ধরা পড়েছে। তারপর হচ্ছে যে আপনার রক্তশূন্যতা, তাদের অবশ্যই যদি হিমোগ্লোবিন লেভেল কম থাকে সেটা প্রপার খাওয়া দাওয়ার মাধ্যমে বা ওষুধের মাধ্যমে হিমোগ্লোবিন লেভেলটাও তাদেরকে বাড়াতে হবে। মানে মোটামুটি সুস্থ থাকার যে কয়টা প্যারামিটার গুলো সবগুলোকে আমাদের টাচ করতে হবে। আমরা শুনবো আপনার কাছে আরো, কিন্তু এটা বিরতি থেকে ফিরে এসে। দর্শক শ্রোতা, যাচ্ছে একটা বিজ্ঞাপন বিরতিতে, আশা করি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানিয়ে শুরু করছি দৃষ্টি প্রতিদিন। আমরা শুনছিলাম রেটিনোপ্যাথি নিয়ে। আপনাদের অনেক প্রশ্ন এসেছে, আমরা কিছু প্রশ্নের উত্তর নিব। সাবিন লিখেছে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি কি? আচ্ছা, ডায়াবেটিক রেটিনোপ্যাথি নিয়ে আমরা তো শুরুতে বলেছি যে ডায়াবেটিস হলে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হতে পারে, রক্তনালীগুলো রক্তক্ষরণ হয়ে ডায়াবেটিক রেটিনোপ্যাথি হতে পারে। আমরা মনে হয় অনেক কিছু বলে ফেলেছি। ও যদি আমাদের রিপিট প্রোগ্রামটা দেখতো শনিবার সকাল 10টায় হবে, তাহলে আমার মনে হয় যে আরো ভালো করে বুঝে নেবে। সাফিয়া লিখেছে যে তার বাম চোখে লেন্স লাগিয়েছে 6 মাস আগে, কিন্তু এখনো চোখটা চুলকায় এবং ময়লা আসে। আচ্ছা, তো চোখ চুলকানোর জন্য সে আর্টিফিশিয়াল টিয়ার্স ব্যবহার করতে পারে এবং ময়লার জন্য অবশ্যই একটা স্টেরয়েড কম্বিনেশন ড্রপ ইউজ করতে হবে। আচ্ছা, দীপক সাহা লিখেছে তার বয়স 58, তার বাবার ডায়ালাইসিসের পেশেন্ট, 3 মাস হয় ডায়ালাইসিস শুরু হয়েছে, ডায়াবেটিস নেই, অন্য কোনো সমস্যা নেই, চোখে দেখতে সমস্যা হচ্ছে, কি করণীয়? ওনার হতে পারে যে রেটিনাতে সমস্যা আছে, কারণ ডায়ালাইসিস করছে যখন, তাহলে রেটিনাটা একবার একটু দেখিয়ে নিলে ভালো হয়। আচ্ছা, হোসনা লিখেছে তার একবার চোখের নালি অপারেশন করিয়েছে, এখন আবার পানি ঝরে, ডাক্তার বলেছে আবার করতে হবে অপারেশন। সে খুবই টেনশনে আছে, জিজ্ঞাসা করছে যে তার কি করণীয়। আসলে একবার নেত্রনালী অপারেশন হয়ে যদি পানি পড়ে আবার, তাহলে তার মানে সেটা ফেল হয়েছে এবং তাকে আসলে আবার সার্জারি করা লাগবে। আচ্ছা, শবনম লিখেছে যে রেটিনাতে ইনফেকশন হলে কি ব্যথা হয় চোখে? রেটিনাতে ইনফেকশন মানে যদি ইউভিআইটিস হয়ে থাকে তাহলে তার ব্যথা হতে পারে, চোখ লাল হয়ে যাবে, চোখে ব্যথা হবে। মনি লিখেছে দিনাজপুর থেকে যে তার ভাইয়ের চোখে সাদা অংশে ছোট ছোট স্মল স্পট দেখা যাচ্ছে, ডাক্তার দেখিয়েছে কিন্তু এটা কমেনি, এর সলিউশনটা কি? আমার মনে হয় ওনার একজন চক্ষু বিশেষজ্ঞ দেখিয়ে নিলে ঢাকায় এসে সেটা ভালো হবে। আচ্ছা, আমরা তো শুনছিলাম যে হাইপারটেনসিভ রেটিনোপ্যাথি নিয়ে আপনি বলছিলেন, আমরা কিছু ছবিও দেখছিলাম, আমার মনে হয় কিছু ছবি বাকি আছে, সেটাও দেখে নেই। এই ছবিটা
এই ছবিটা হচ্ছে যে একটা স্ট্রোকের ছবি, চোখের রক্তনালী স্ট্রোক করলে যেটা দেখতে পাচ্ছি যে পুরোটা জুড়ে অনেক রক্ত। তো এটা হচ্ছে চোখে একটা স্ট্রোকের ছবি, যেটা নিয়ে পেশেন্ট আমাদের কাছে কমপ্লেন করে যে তার দৃষ্টি হঠাৎ করে অনেক বেশি কমে গেছে। আচ্ছা, পরের ছবিটা আমরা দেখে নিব। আমরা একটু জানতে চাচ্ছি, আপনি দুই একবার বলেছেন এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন, এই জিনিসটা কি? এটা বার্ধক্যজনিত একটি কারণ। আমরা বলে থাকি যে পাশ্চাত্যে সাধারণত এই রোগটা একটু বেশি হয়ে থাকে, বাট কারণ তাদের গড় আয়ু অনেক বেশি, তারা দেখা যায় 70-80 বছর বয়স পর্যন্ত বেঁচে থাকে। তখন যেমন রেটিনাতে কিছু হলুদ হলুদ ডিপোজিট দেখা যায়। বর্তমানে আমাদের দেশেও এই রোগটা দেখা যাচ্ছে, এবং এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন হলে পেশেন্ট কিছু কমপ্লেন করে যে তার কাছের জিনিস দেখতে সমস্যা হচ্ছে, তার সেন্ট্রাল ভিশনটা হ্যাম্পার হয়, তার মাঝের কোনো কিছু দেখতে তার প্রবলেম হয়, সে সুই সুতা লাগাতে পারে না, বা তার ড্রাইভিং করতে প্রবলেম হয়। এটাই হচ্ছে এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন, এবং এটা আস্তে আস্তে দেখা যায় আরও ক্ষতিগ্রস্ত করে, যে চোখের সেন্টারটাতে নতুন নতুন রক্তনালী তৈরি করে সেন্টারটাকে নষ্ট করে ফেলে, তখন দৃষ্টিটা অনেক বেশি কমে যায়। তাহলে এভাবে যদি কারো চলতে থাকে সেক্ষেত্রে সে তো অন্ধত্ব বরণ করতে পারে। অন্ধত্ব বরণ করতে পারে। তো যার জন্য যদি কারো এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন হয়ে থাকে, তাহলে তাকে অবশ্যই কিছু অ্যান্টিঅক্সিডেন্ট, যেমন ধরেন ভিটামিন এ সি ই কম্বিনেশনের কিছু ওষুধ সে খেতে পারে, যে যাতে যার রোগটা হয়েছে তা যাতে আর অগ্রসর না হয়। আচ্ছা, তাহলে এরকম যদি কারো হতে থাকে, আমাদের দেশেও কিন্তু গড়ায় বৃদ্ধি হচ্ছে, গড়ায় বৃদ্ধি হচ্ছে বিদেশের মতো, বাইরের ডেভেলপ কান্ট্রিগুলোর মতো, সেক্ষেত্রে এটাকে প্রতিহত করার কোনো উপায় আছে কি? প্রতিহত করার অবশ্যই উপায় আছে। স্মোকিং একটা অন্যতম কারণ যে যা থেকে এই এজ রিলেটেড ম্যাকুলার ডিজেনারেশন হতে পারে। তো ধূমপান থেকে বিরত থাকা উচিত, এবং অবশ্যই প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি খাওয়া উচিত, যেটা খেলে দেখা যায় যে এই দিকে সমস্যাগুলো একটু কম হয়। আচ্ছা, আপনি প্রথম দিকে বলছিলেন যে অপরিণত শিশু যারা, মানে আমরা জানি যে 36 সপ্তাহের আগে যারা হচ্ছে, এই ধরনের শিশুদের ক্ষেত্রে রেটিনাতে সমস্যা হয়, এই সম্পর্কে আমাদের একটু বলেন। অপরিণত নবজাতক শিশু যারা সাধারণত সময়ের আগে জন্মগ্রহণ করেছে, সাধারণত একটি বাচ্চা গর্ভধারণের পরে 38 থেকে 41 সপ্তাহের মধ্যে জন্মগ্রহণ করে, কিন্তু কারো জন্ম যদি 37 সপ্তাহের আগে হয় তাদেরকে আমরা অপরিণত শিশু বলে থাকি। এবং এই অপরিণত নবজাতক শিশু যেমন সবগুলো অঙ্গ প্রত্যঙ্গ অপরিণত থাকে, সেরকম চোখের রেটিনাও অপরিণত থাকে। এবং এই রেটিনাতে তখন রক্তনালীগুলো খুব ক্ষতিগ্রস্ত হয় এবং খুব বেশি র্যাপিডলি দ্রুতভাবে বাড়তে থাকে, এবং রেটিনোপ্যাথি অফ প্রিম্যাচুরিটি এরকম একটা ডিজিজ করে, যার পরিপ্রেক্ষিতে বাচ্চার চোখে রক্তক্ষরণ হয় এবং ক্ষেত্রবিশেষে রেটিনাটা ছিঁড়ে যেতে পারে, এবং একটা নবজাতক শিশু 6 মাসের মধ্যে দেখা যায় অন্ধ হয়ে যেতে পারে। আচ্ছা, এটা তো খুবই ভয়ঙ্কর কথা। আমরা কেউই চাবো না যে একজন নবজাতক এরকম একটা ঘটনা ঘটুক, কারণ তারপরে তো দেখা যায় যে অনেক প্রিম্যাচুর বেবি হচ্ছে। সেক্ষেত্রে অভিভাবকদের করণীয় কি? অভিভাবকদের করণীয় হচ্ছে যে একটু সচেতন থাকা। যদি তাদেরকে বলা হয় যে আপনি চক্ষু বিশেষজ্ঞকে দেখাবেন, অবশ্যই তাকে রুটিনলি একজন চক্ষু বিশেষজ্ঞের সাথে যে প্রশিক্ষণপ্রাপ্ত রেটিনার উপরে এই আরওপি ম্যানেজ করার জন্য তার সাথে কনসালটেশন থাকতে হবে। আচ্ছা, যেসব বাচ্চারা সাধারণত 35 সপ্তাহের আগে হয়ে থাকে, যার ওজন 2 কেজির কম, যার হিস্ট্রিতে আছে যে তাকে অনেক দিন অক্সিজেন দেয়া লেগেছিল, যাকে রক্ত দিতে হয়েছিল, ব্লাড ট্রান্সফিউশন, হয়তো অনেক জন্ডিস হয়েছিল, এইসব বাচ্চারা সাধারণত খুব বেশি পরিমাণে আরওপি হবার সম্ভাবনা থেকে থাকে। তো অভিভাবকদেরও সেই ক্ষেত্রে সচেতন থাকতে হবে যে অন্য অঙ্গ প্রত্যঙ্গের মতো চোখটাও খুবই দরকার, এবং চোখের ডাক্তারের সাথে সবসময় যোগাযোগে থাকা লাগবে। আচ্ছা, এটার কি কোনো সময়সীমা আছে যে এত দিনের মধ্যে যেতে হবে? সাধারণত বলা হয় যে একজন বাচ্চা তার বয়স যখন 30 দিন হবে, দ্যাট মিনস 1 মাস হবে, তখন অবশ্যই তার রেটিনাটা চেক আপ করানো উচিত, এবং তার জন্য চোখের মনি বড় করে স্পেশাল ইনস্ট্রুমেন্টের মাধ্যমে রেটিনাটা দেখা লাগে। সেটা দরকার হলে একজন রেটিনা কনসালটেন্ট তার এনআইসিইউতে গিয়েও বাচ্চাটা দেখে আসতে পারে। আমরা কিন্তু এর আগেও ছবি দেখেছি যে বাংলাদেশ হাসপাতালের অনেক ডাক্তারই কিন্তু দেখা যাচ্ছে যে এনআইসিইউতে গিয়ে তারা চোখ পরীক্ষা করে সেখানেও ট্রিটমেন্ট দিয়ে আসছে। জি, আমরা এনআইসিইউতে গিয়েও পেশেন্টের চোখে লেজার দিয়ে থাকি, যাতে হচ্ছে তার এই আরওপিটা আর অগ্রগতি না হয়, প্রবেশন না হয়।
আচ্ছা, আপনি প্রথম দিকে রাতকানা রোগ নিয়েও বলছিলেন। জি। এই রোগ সম্পর্কে আমাদের বলেন যে আমাদের দেশে তো আসলে অনেক রাতকানায় ক্ষতিগ্রস্ত শিশু আছে। এটা কেন হচ্ছে বা এটার কনসিকুয়েন্সগুলি কি? রাতকানা আসলে খুব কমন আমাদের দেশে, এবং রাতকানা যদি কারো হয়ে থাকে সেটা সম্পূর্ণভাবে তো আসলে বন্ধ করা সম্ভব নয়। তো আমরা তাদেরকে বলে থাকি যে ক্যাপসুল একটা দিয়ে থাকি, ক্যাপসুল রেটিনল 4। সেই ওষুধটা তাদেরকে আমরা বলি যে আপনারা অনেক দিন কন্টিনিউ করবেন, যাতে দৃষ্টি যতটুকু নষ্ট হয়েছে যাতে এর চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত না হয়। এবং এইসব রাতকানা রোগের পেশেন্টদেরকে আসলে খুব ভালোভাবে বলে দেওয়া উচিত যে তাদের যখন প্রফেশনটা যারা চুজ করবে, যে ধরনের কাজ তারা করছে সেই কাজটা যাতে খুব সূক্ষ্ম না হয়, কারণ তাদের দৃষ্টিশক্তি দিন দিন কমতে থাকবে। আচ্ছা। সো তাদেরকে ওভাবে মাথায় রেখে সেভাবে তাদের কাজটা মানে চুজ করতে হবে। সেই সাথে খুব বেশি লাইট যদি তারা ইউজ করে তাহলে তাদের দেখতে সুবিধা হবে। এবং অবশ্যই তাদের পরিবারের আর কার কার রাতকানা রোগ আছে সেটা চেক করতে হবে, কারণ যেহেতু এটা একটা বংশগত রোগ, তাদের ভাই বোনের মধ্যে আছে কিনা। এবং তাদেরকে নিরুৎসাহিত করতে হবে যাতে আত্মীয় স্বজনের মধ্যে বিবাহটা কম হয়, মানে আপন একেবারে কাজিনদের কাজিনদের মধ্যে বিয়েটা যাতে না হয়, কারণ তাহলে তাদের নেক্সট জেনারেশনের মধ্যে এই রোগটা যাবার সম্ভাবনা খুব বেশি। আচ্ছা, রাতকানা রোগীদের জন্য উপদেশ কি? খাবার দাবার বা অন্য কিছু কিরকম খাবার দাবার খাওয়া উচিত? রাতকানা রোগদের ভিটামিন, বা এটাকে প্রতিহত করার জন্য আমরা কিরকম খাবার দাবার করতে পারি? সাধারণত বলা হয়ে থাকে যে ছোট মাছ বা ভিটামিন এ যেসব জিনিসগুলোতে আছে এগুলো যদি বেশি করে খায় তাহলে তারা কিছুটা হয়তো উপকার পেতে পারে। এবং আমার মনে হয় ছোটকাল থেকে যদি বাচ্চাদেরকে আমরা একটু সবজি খাওয়া, একটু মিষ্টি কুমড়া খাওয়া, এগুলো যদি উৎসাহিত করতে পারি তাহলে কিন্তু অনেক অংশে দেখা যায় যে বংশে থাকলেও হয়তো তার এফেক্ট একটু কম হতে পারে। আর একটা জিনিস যে আমাদের তো ইপিআই শিডিউলে কিন্তু ভিটামিন এ দেওয়া হচ্ছে, ক্যাপসুল আছে, এটাও কিন্তু মনে করে নিতে হবে মাদেরকে, যার জন্য কিন্তু এখন আগে থেকে অনেক কমেছে। এবং মাদেরকেও একটু সচেতন কিন্তু হতে হবে, হলেই কিন্তু এই সমস্যাগুলো অনেকটুকুই কমে যায়। আচ্ছা, মনে হচ্ছে এখন যে আমরা তো অনেক শহরের মানুষদের নিয়ে কথা বলছি, একটু গ্রামের বিষয়ে কথা বলি। গ্রামে কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেকেই চোখে আঘাত পায়, বিশেষ করে দেখা যায় ধান কাটার সময় আঘাত পাচ্ছে, অনেকভাবে আঘাত পাচ্ছে, বা চোখে ধানের খোসা চলে যাচ্ছে, এগুলো হচ্ছে। সেক্ষেত্রে তাদের তো কোনো আসলে রেটিনা দেখানোর কোনো ব্যবস্থা নেই। আপনারা কি মনে করেন? একদম শেষেই চলে এসেছি, তাদের জন্য কি করণীয়? যদি এরকম আঘাত পেয়ে থাকে, আঘাত থেকে আসলে রেটিনা আঘাত প্রাপ্ত হতে পারে, রেটিনাতে সমস্যা হতে পারে, তাকে সবসময় কনসার্ন থাকতে হবে একজন চক্ষু বিশেষজ্ঞের কাছে গিয়ে। যদি তার দৃষ্টিটা উন্নতি না হয় তাহলে অবশ্যই ঢাকায় চলে আসতে হবে, একজন রেটিনা স্পেশালিস্টকে দেখাতে হবে যে তার চোখে আর কোনো বড় সমস্যা হয়েছে কিনা। অনেক সময় দেখা যায় যে ধারালো কোনো কিছু যদি ঢুকে যায় চোখের ভিতরে, সেটা পুরোপুরি ভিতরে গিয়ে রেটিনাকেও ছিঁড়ে ফেলতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে ছোট ছোট বাচ্চারা যখন টেনিস খেলে বা ক্রিকেট খেলে, চোখের বলটা গিয়ে চোখের মধ্যে জোরে একটা আঘাত দিল, তার পরবর্তীতে সে হয়তো দেখছে যে খেয়াল করেনি, কিন্তু তার দৃষ্টিটা অনেক বেশি কমে গেছে। তা কারণ হচ্ছে রেটিনাটা হয়তো তার ছিঁড়ে গেল। তাহলে এরকম আঘাত থাকলে অবশ্যই এটা গুরুত্ব দেওয়া, অবশ্যই গুরুত্ব দিতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ অনুষ্ঠানে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ, এসএটিভির কর্তৃপক্ষ এবং এর সহযোগী যারা আছে সবাইকে ধন্যবাদ, এবং অবশ্যই দর্শকদেরকে ধন্যবাদ। বাংলাদেশ আই হসপিটালের তরফ থেকে আমি ডক্টর সাবিনা রহমতুল্লাহ। দর্শক, শেষ করছি আজকের মতো। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর সুস্থ দৃষ্টি নিয়ে বাঁচুন, এই কামনায়।